আজকের এই ক্লাসে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে সকল শিক্ষার্থী এখন বার্ষিক পরীক্ষা দিচ্ছ তাদের নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দুটি নোটিশ তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট নোটিশটা তোমরা এখানে খেয়াল করতে পারছো, এখানে কিন্তু লেখা আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পাশের হার হবে 89%, অর্থাৎ 98%। ডেটটা প্রকাশিত হয়েছে তোমাদের 10 তারিখ নভেম্বর মাস 2024-এ, মানে বেশ এক মাস আগে কিন্তু প্রকাশিত একটি নোটিশ। আরো একটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের জন্য রয়েছে বার্ষিক পরীক্ষার অবশিষ্ট পরীক্ষাগুলো নিয়ে, যেটা তোমাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। দেখো, বার্ষিক পরীক্ষা দেওয়ার পর থেকে প্রত্যেকটা স্টুডেন্টের যাদের অলরেডি বার্ষিক পরীক্ষা শেষ হচ্ছে আর কিছু কিছু স্টুডেন্টের আর 2 থেকে 3টা পরীক্ষা বাকি রয়েছে, সেক্ষেত্রে তারা বেশ টেনশনে রয়েছে, বিশেষ করে গণিত এবং ইংরেজি পরীক্ষা নিয়ে। তাদের অনেকেরই মনে হচ্ছে যদি আমরা বার্ষিক পরীক্ষায় ফেল করি তাহলে কি আমরা পরবর্তী ক্লাসে উঠতে পারবো না। আর অনেকের মনে হচ্ছে যে ভাই আমি তো অনেকে ধরো বার্ষিক সামষ্টিক মূল্যায়নের শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা ছিল, তো আমি তো শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা জমা দিই নাই, তাহলে কি আমি পরবর্তী ক্লাসে উঠতে পারবো না। অথবা আমি বার্ষিক পরীক্ষা খুবই খারাপ দিয়েছি তবে শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা দিয়েছি, সেক্ষেত্রে আমি কি পরবর্তী ক্লাসে উঠতে পারবো না। এই সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও। তুমি অবশ্যই এই ভিডিওতে ফার্স্ট অফ দেখতে পাচ্ছ, এটা কোনো তোমাদের মূল যে ওয়েবসাইট গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে www.ddesh.gov.bd, সেই ওয়েবসাইটের স্মারক নাম্বার এত, এবং এখানে তারিখটা দেখবা, এটা কিন্তু এখন প্রকাশিত হয়নি, এটা নভেম্বর মাসের 10 তারিখে প্রকাশিত হয়েছে, অর্থাৎ তুমি একটা পুরাতন নোটিশ মনে করতে পারো, এক মাস আগে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। সেখানে তোমাদের বার্ষিক সম্পর্কে পাশের হার সম্পর্কে তারা ডিটেইলিং এ বলে দিয়েছে, এবং কিভাবে আসলে তোমাদের রেজাল্ট কাউন্ট হবে, তোমরা কিভাবে ফেল করবে বা কিভাবে পাস করবে, এই ফুল বিষয়টা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। এখানে বলা হয়েছে বিষয়টা হলো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পরীক্ষার পাশের হার হবে 98%, অর্থাৎ হলো 98%। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য একে বরাদ্দকৃত মোট নাম্বার 30, অর্থাৎ তোমরা যে শিক্ষণকালীন মূল্যায়ন যে পরীক্ষা দিয়েছো তার জন্য কিন্তু এখানে বলা হয়েছে, এখানে কিন্তু তার জন্য 30 মার্ক তোমাদের রাখা হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু এটা ক্লিয়ার বলে দিচ্ছে, এখানে তোমাদের তার জন্য রাখতে হবে 30 মার্ক। এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর হলো 100। যেহেতু একজন শিক্ষার্থী একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়ন বা ধারাবাহিক যে পরীক্ষাটা রয়েছে সেই মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের 70% যোগ করে ওই বিষয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল বা গ্রেড নির্ধারণ করতে হবে। দেখো, এইটার বিষয় কিন্তু আরো ডিটেইলিং এ বলা আছে, এটা আমি তোমাদেরকে ভিডিও শেষে এন্ড স্ক্রিনে আরো একটা ভিডিও দেখে দিব, যেখানে এই বিষয়ে কিন্তু প্রথম আলো একটি নোটিস করেছে, তোমরা চাইলে সেইখান থেকে কিন্তু এই বিষয়টা দেখতে পারবা। এখানে বলা হয়েছে যে তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষাটা আর সেখানে তোমাদের কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নে যে প্রাপ্ত নাম্বার, মানে তোমরা যে 30 মার্ক পাবা বা 25 মার্ক যাই পাও তোমরা, সেই পরীক্ষায় যে নাম্বার পাবা সেটা কিন্তু কোনো শতকরা করা হবে না। এটা ফুলফি কথাটা মাথায় রাখবা, এইটা কিন্তু কোনোভাবেই শতকরা পার্সেন্টেজ করা হবে না। আমার আমি প্রথম একটি ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে এই বিষয়ে ছোট্ট একটু মিস্টেক আমার হয়ে গেছিল, যে এখানে আমি বলছিলাম যেটা 30% লেখা আছে তাই 30% কে কিন্তু ভাগ করে দেখাইছিলাম, তবে সেটা কিন্তু ভাগ হবে না। সেই 30 মার্ক তোমরা 30 এ 30 পাচ্ছ, এবং পাশাপাশি তোমরা বার্ষিক পরীক্ষায় যে নাম্বার পাবা তার 70 মার্ক লাগবে। আর ধরো তুমি বাংলা পরীক্ষায় 30 এর মধ্যে তুমি ক প্রাপ্ত 25 পাইছো, আর সচরাচর শিক্ষকরা তার ফুল মার্ক দেয় না, সেক্ষেত্রে তোমাদের কিছু কম দেবে। এবার বার্ষিক পরীক্ষায় তুমি যদি 80 নাম্বার পাও তাহলে কিন্তু তুমি এ প্লাস পাবা কিনা, অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমরা এ প্লাস কিভাবে কাউন্ট করব। আর পাশের ক্ষেত্রে আমি বলি তুমি অলরেডি 30 পেয়ে গেছো, তোমার শুধুমাত্র আর লাগে হলো 3, আর 3 এর জন্য আসলে তোমাদের মোট প্রাপ্ত নাম্বার যেখানে আছে সেখানে তোমরা 5 থেকে 8 যদি পাও তাহলে 100% পাস ধরে নিবা, একবারে কোনো কনফিউশন ছাড়া। 5 পেলেও আশা করি 70% যদি কনভার্ট করি, আর সেক্ষেত্রে তোমার মোটামুটি 5 পেলে 3 তো থেকেই যাবে, সেক্ষেত্রে তোমার কিন্তু 5 মার্ক পেলেও তোমরা পাস। এবার আসে এই প্লাসের বিষয়, সেক্ষেত্রে তোমার 25 মার্ক সেটা তোমার থেকে যাবে, ঠিক আছে, 25 এ 25 থাকতেছে। এক্ষেত্রে তুমি 80 নাম্বার পেয়েছো, যার 70% হলো 56 মার্ক। এই এই যে 25টা রয়েছে এই 25 এর সাথে এই 56টা যোগ করবে, এই যোগ করে মোট নাম্বার 81 হচ্ছে, যা কিন্তু তোমার প্লাস। এবার যদি সাপোজ তোমাকে যদি স্যার যদি 30 এ 30 দেয়, সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে যে 80 নাম্বার পেয়েছো সেটা কিন্তু কমে যাবে। সেই নাম্বারটা তুমি 30 এ 30 পেলে এখান থেকে 5 কমা, মানে তুমি 75 পেলেও কিন্তু সেক্ষেত্রে তোমার প্লাস মার্কটা আসবে। আর ফেলের বিষয় আসে, যারা ফেল নিয়ে চিন্তা করছে আসলে তোমাদের ফেল কিভাবে হবে। সচরাচর
ম্যাক্সিমাম স্কুলে তোমাদের ফেল হবে না, তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করাই হবে। বিশেষ করে কিছু স্কুল প্রতিষ্ঠান রয়েছে যেগুলো একটু নামি দামি স্কুল প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তাদের একটু নিয়ম নীতি একটু ভিন্ন থাকে, তারা কি ছাত্রদের দিকে ওইভাবে খেয়াল না করে তাদের কিন্তু ফেল করে দেয়। সেক্ষেত্রে তোমাদের ফেল বিষয়টা যদি বলি, 3 বা তার থেকে বেশি, মিনিমাম 3টা বা তার থেকে বেশি কোন শিক্ষার্থী যদি ডি গ্রেড পেয়ে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। এই কথাটার মিনিংটা আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিই। এখানে বলা হয়েছে 3 বা তার থেকে বেশি ডি গ্রেড। ডি গ্রেড বলতে কিন্তু ফেল না, পাশই। মানে আমি যেমনটা হিসাব দিলাম, তুমি যদি বার্ষিক পরীক্ষায় কত পেয়েছো, ধরো বার্ষিক পরীক্ষায় তুমি 5 পেয়েছো, তুমি বার্ষিক পরীক্ষায় পেয়েছো 5, ঠিক আছে, যেটা তুমি কনভার্ট করলে মোটামুটি এখান থেকে 3 থেকে যাবে, এখান থেকে তোমার 3 থেকে যাবে। আর তুমি যেই মূল পরীক্ষা দিছো, মূল্যায়ন দিছো, সেখানে তোমরা পাইছো 30, সেই 30 আর 3 যোগ করলে কিন্তু 33 হয়। এটা হলো তোমার ডি গ্রেড। এই পাঁচটাকে বলা হয় ডি গ্রেড। মানে যারা তোমরা 33 পেয়ে, শুধুমাত্র 33 পেয়ে পাস করবা, এটা হলো তোমাদের ডি গ্রেড। এরকম যদি তুমি 3টা পাস করো তাহলে তোমাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না, তবে এটা ম্যাক্সিমাম স্কুল প্রতিষ্ঠানে কিন্তু এটা করে দিবে। তবে এখানে একটু কথা রয়েছে, এখানে কিন্তু বলে দিয়েছে যে শিক্ষক চাইলে বা প্রধান শিক্ষক যদি চান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, তিনি যদি চান তাহলে তোমাদের পরবর্তী শ্রেণীতে উঠে দিতে পারবে। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। আশা করি তোমরা এখান থেকে অবশ্যই খুব উপকৃত হইছো। অবশ্যই এই ক্ষেত্রে তোমার ভিডিওটি ভালো লাগলে এবং 100% পাস থাকবা, কেউ কোনো কনফিউশন হওয়ার দরকার নেই। যদিও নোটিশটা পূর্বে কিন্তু তোমাদের এই বিষয়টা নিয়ে প্রচুর আগ্রহ দেখলাম, তাই ভিডিওটা আমি আবার রি-আপলোড করলাম। এবং এটা বিশেষ কথা, যদি এই বিষয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে, যেহেতু এটা অনেক আগের নোটিশ, তো অনেকে বলবা ভাইয়া এটার প্রুফ কি, সেক্ষেত্রে আমি তোমাদের শেষের দিকে, ভিডিও শেষে একটি ডেসক্রিপশনে লিংক পাবা। তো এই লিংকটা থেকে তোমরা চাইলে প্রথম আলো পত্রিকায় দেখবে এই 10 তারিখে একটা নোটিশ প্রকাশিত হয়েছে, সেই ভিডিওটা আমি তোমাদের দিতে পারি, সেখান থেকে তোমরা চাইলে প্রমাণটা দেখে নিতে পারো। যাই হোক, সর্বপ্রথম সবাই ভালো থাকো, সবার পরীক্ষা ভালো হয়েছে ইনশাআল্লাহ, সবাই পরবর্তী ক্লাসে উঠবা এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবে, কারণ পরবর্তী ক্লাসে আমরা সবার আগে সকল কিছু আপলোড দিব, এন্ড বিশেষ করে সায়েন্স আর্টস যারা থাকবা তাদের জন্য। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।